বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বিআইডিএস এর সাবেক মহাপরিচালক ডক্টর মুস্তফা কে মুচেরি। স্যার, আপনাকে এ সময় বাণিজ্যে স্বাগত। স্যার, আগামী 11 তারিখ তো বাজেট ঘোষণা হতে চলেছে এবং এটি নতুন সরকারের প্রথম বাজেট। তো যে বিষয়তে আমি একটু আলোকপাত করতে চাই যে এবারের বাজেটের আকার তো বড়, আবার এবার ঘাটতির পরিমাণও বেশি, এবং একই সাথে আরেকটি বিষয় যে এবারের বাজেটে তো এনবিআরকে বেশি চাপ দেওয়া হচ্ছে একটি বড় আকারের ঘাটতি পূরণের জন্য এনবিআর এর উপর নির্ভর করা হচ্ছে। তো আপনার কাছে কি মনে হয় আগের বারের তুলনায় এবার যে এনবিআর এর উপর চাপটা একটু বেশি, এক্ষেত্রে আসলে জনগণের উপর কি আরো বেশি চাপ পড়তে পারে কিনা? দেখেন, আসলে আপনি যে বাজেটের আকার সম্পর্কে যে কথাগুলো আমরা শুনলাম বা শুনছি, জি, এবং একই সঙ্গে সঙ্গে আপনার কর ব্যবস্থা বা কর আদায়ের ক্ষেত্রে যে কথাগুলো আমরা শুনি, তাই না, যে অনেক বেশি পরিমাণ আদায় করতে হবে। অবশ্যই আমাদের যদি বাজেটের আকার বড় হয়, স্বাভাবিকভাবেই আমাদের রাজস্ব আদায়ও বৃদ্ধি করতে হবে। তবে একটা কথা এক্ষেত্রে বলা দরকার যে আসলে আপনি যদি জিডিপির অনুপাতে দেখেন, তাহলে কিন্তু আমার বাংলাদেশের যে আগামী বছরে যে বাজেটটা আসছে, এটা কিন্তু আমার মনে হয় যে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় জিডিপির অনুপাতে কিন্তু সবচেয়ে কম। জি, আবার আপনি যদি রাজস্ব আদায়ের দিক থেকে দেখেন, তাহলে কিন্তু আমাদের দেশের রাজস্ব আদায় যেটা মোট রাজস্ব আদায় হয় জিডিপির অনুপাতে, সেটাও কিন্তু 7% মতো। অর্থাৎ এটাও কিন্তু সবচেয়ে কম পরিস্থিতিতে থাকি। তখন মূল সমস্যা হচ্ছে আমাদের বাজেট। এই বাজেটটা যদি দিতে হয় বা সেই বাজেটে অর্থাৎ সরকারি ব্যয় বরাদ্দটা সেই পরিমাণ যদি করতে হয়, তাহলে আমাদেরকে রাজস্ব আদায়টা বাড়াতে হবে, যেটা বাড়ানোর কিন্তু সুযোগ আছে। যার জন্য যে ধরনের সংস্কার করা দরকার সেগুলো যদি করা যায়, তাহলে নিঃসন্দেহে আমরা কিন্তু আমাদের রাজস্ব আদায় বাড়াতে পারি। যেমন আপনি একটি জিনিস দেখেন, আমাদের দেশে কিন্তু রাজস্ব আদায় আসছে পরোক্ষ কর থেকে, আর প্রত্যক্ষ কর থেকে আসছে 1/3 কম। অথচ সত্যিকার অর্থে এটা সম্পূর্ণ উল্টো হওয়া উচিত ছিল। অর্থাৎ এই পরোক্ষ কর এটা কিন্তু প্রত্যক্ষ করের তুলনায় অনেক কম হওয়া উচিত, যদি সত্যিকার অর্থে যে একটা রাজস্ব আদায়ের যেটা প্রতিটি দেশের জন্য বিভিন্ন দেশে যে নর্মগুলো আছে সেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হলে আমাদের কিন্তু এই পরিবর্তনগুলো আনা দরকার। এবং এই পরিবর্তনগুলো যদি আনা সম্ভব করা হয়, তাহলে কিন্তু আমাদের এখন যে এই যে রাজস্ব আদায়ের চাপের কথা বলা হচ্ছে, সেই চাপটা কিন্তু তখন আর অনুভূত হবে না। এবং এক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে রাজস্ব আদায় ব্যবস্থায় যদি একটা সংস্কার করা না হয়, রাজস্ব খাতে যে সংস্কারগুলো প্রয়োজন বহুদিন থেকে স্যার, এই ক্ষেত্রে কি প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন আছে কিনা এনবিআর এর? এক্ষেত্রে কি এনবিআর এর প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন আছে কিনা? এনবিআর এর প্রাতিষ্ঠানিক যেমন সংস্কার প্রয়োজন আছে, অবশ্যই প্রাতিষ্ঠানিক সংস্কার না করলে, প্রতিষ্ঠানটা যদি আপনি শক্তিশীল না করেন, এর কাঠামোটাকে যদি আপনি রাজস্ব আদায় ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না করেন, তাহলে আমরা সেই লক্ষ্য অর্জন করতে সক্ষম হব না, তাই না? জি, কাজেই সবকিছু মিলিয়ে আমাদের কর রাজস্ব আদায় ব্যবস্থার মধ্যে যে পরিবর্তন, সেগুলো যেমন আনা দরকার, তেমনি এনবিআর এর কাঠামোগত পরিবর্তন আনা দরকার। সবকিছু যদি আমরা সামঞ্জস্যপূর্ণ করতে পারি, জি। তাহলে কিন্তু আমাদের এই যে বর্তমান সময়ে আমরা কর আদায়ের যে ভারের কথা বলছি, অর্থাৎ জনগণের উপরে যে একটা বড় বোঝার মতো মনে হচ্ছে, সেই বোঝাটা এক্ষেত্রে কর সঠিকভাবে আহরণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? এক্ষেত্রে একটা বড় জিনিস হচ্ছে যে আমরা আমাদের যেমন যদি বিভিন্ন করের কথা আমরা ধরি, জি, তো আয়করের কথা বলি বা সম্পদ করের কথা যদি দেখি, তাহলে কিন্তু যেটা হচ্ছে যে আমরা যারা করগুলো দিচ্ছেন তাদের উপরে করের বোঝাটা বাড়ানো হচ্ছে, কিন্তু করের যেটাকে আমরা বলি নেট, অর্থাৎ জালটা বিস্তৃত করা, এইটা করার দিকে আমরা খুব একটা মনোযোগ দিতে পারছি না। বা আমাদের যে কাঠামো, কর
কাঠামো, সেই কাঠামোর মধ্যে এই সমস্যাগুলো না আনলে বেশি হবে। কিন্তু যারা দিচ্ছেন না বা যারা করেন বাইরে রয়ে গেছেন, তাদের উপরে কিন্তু করা যাচ্ছে না, যার ফলে পরিণত হয়েছে। সেটা কিন্তু সর্বক্ষেত্রে আমাদের কর ব্যবস্থার বিভিন্ন যে করগুলো আছে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এটা সত্য। কাজেই এই পরিবর্তনগুলো আমরা যদি না করি তাহলে কিন্তু আমাদের যে কর রাজস্ব আদায় ব্যবস্থা এটার মধ্যে যে পরিমাণ কর আমাদের আদায় করা দরকার স্যার 7% এমনিতেই তো নেপাল মূল্যস্ফীতি অনেক বেশি বেড়ে, জি স্যার জি শুনতে পাচ্ছেন? জি স্যার, জি, মূল্যস্ফীতি তো বেড়েই চলেছে, তো এরই মধ্যে আবার কর বাড়ছে, জনগণের উপর চাপ কতটা বাড়বে বলে আপনি মনে করেন? স্বাভাবিকভাবেই একটা জিনিস হচ্ছে যে কর তো যারা দেয়ার তাদের উপরে চাপটা বাড়ছে, কিন্তু জি, কর আর আওতায় যারা বাইরে দিচ্ছে না তারা যাচ্ছেন দিচ্ছে না। তারা দিচ্ছেন না। আবার কর যারা দিচ্ছেন, বিশেষ করে যারা বড় বড় করদাতা, তারা কিন্তু অনেক ক্ষেত্রে করটা ফাঁকিয়েও কিন্তু কম হচ্ছে না এখানটায়। জি ফাঁক ফোকর কিন্তু সবখানে রয়ে গেছে। কাজেই আমরা যদি শুধুমাত্র এই ফাঁক ফোকরগুলা বন্ধ করতে পারি, জি দুর্নীতিটাকে বন্ধ করতে পারি করের ক্ষেত্রে, এবং সঠিকভাবে করটা যদি আদায় করা সম্ভব করা হয়, তাহলে কিন্তু এই অধিক যে আপনার কর বোঝা, এই বোঝাটা তখন কিন্তু কিছু ব্যক্তির উপরে আর পড়বে না। সেটা সামঞ্জস্যপূর্ণভাবে সকলের মধ্যে বন্টিত হবে। কেউ বাইরে থাকবে, কর জালের বাইরে যারা প্রদান এক্ষেত্রে করা দরকার করের বোঝা তাদের কিন্তু বাড়লে ফিরে আসতে ব্যবসায়ীরা কি সেই অতিরিক্ত খরচের জন্য ভোক্তাদের উপর চাপিয়ে দিতে পারেন? এটা নির্ভর করছে, কারণ আপনি যদি অপ্রত্যক্ষ কর হয়, যেমন ভ্যাট যদি হয় বা আপনার এক্সাইজ ডিউটি যদি হয়, এই ধরনের করগুলো যদি হয়, বা আপনার যেটাকে আমরা বলি বৈদেশিক আমদানি শুল্ক যদি হয়, এগুলো তো তারা ভোক্তাদের উপরে চাপিয়ে দিতে সক্ষম হয়। কারণ এই জন্য এগুলো অপ্রত্যক্ষ কর, পরোক্ষ কর। পরোক্ষ কর মানে আপনি ব্যবসায়ীদের উপরে দিলে তারা কিন্তু ভোক্তার উপরে চাপিয়ে দেবে। এই জন্যই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে প্রত্যক্ষ কর যেটা ভোক্তাদের উপরে চাপানো যায় না, সেখানে গুরুত্ব দেওয়া। আমরা যেটা দিতে পারছি না। অন্যান্য দেশে কিন্তু আপনার এই প্রত্যক্ষ করটাই কিন্তু মোট কর রাজস্বের একটা সিংহভাগ কিন্তু সেখান থেকে আসে। আর আমাদের এখানটায় সবচেয়ে কম আসে আয়কর থেকে, প্রত্যক্ষ কর থেকে। জি এই যে একটা অসামঞ্জস্যপূর্ণ কর ব্যবস্থা, এর জন্যই ভোক্তাদের উপরে কিন্তু সাধারণ জনগোষ্ঠীর উপরে কিন্তু এই করের বোঝাটা কিন্তু বেশি হচ্ছে, যারা সাধারণ জনগোষ্ঠী। এই জন্যই আমাদের যদি একটা সমতাপূর্ণ যদি কর ব্যবস্থা আনয়ন করতে হয়, তাহলে আমাদের এই কর কাঠামোর যে পরিবর্তন, এটা কিন্তু দ্রুততার সঙ্গে করতে হবে। জি স্যার, বিশ্লেষকরা তো বলছেন যে এবারের বাজেটটা একটি উচ্চ লক্ষ্যমাত্রার বাজেট। তো আপনার কাছে কি মনে হয় এমত অবস্থায় কি সম্ভব হবে করের এই উচ্চ লক্ষ্যমাত্রা অর্জনের এনবিআর এর পক্ষ থেকে? স্বাভাবিকভাবেই আপনি আমাদের যে কর আর রাজস্ব আদায় ব্যবস্থার যে এখনকার পরিস্থিতি, নিশ্চয়ই এটা রাতারাতি তো আর পরিবর্তন করা সম্ভবপর হবে না। জি সময় সাপেক্ষ, এবং তার জন্য বেশ কিছু শক্ত পদক্ষেপ দ্রুততার সঙ্গে নিতে হবে। তাহলে আমরা কর ব্যবস্থার একটা যে কাঙ্ক্ষিত যে পরিবর্তন, এই পরিবর্তনটার সূচনা করতে পারি। এবং একবার যদি আমরা এটাকে সঠিকভাবে সূচনা করতে পারি, তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত কর ব্যবস্থার দিকে এগিয়ে যেতে পারবো। জি তাহলে অন্ততপক্ষে আমরা আশা করতে পারি যে বর্তমান যে বাজেট, এই বাজেটে এই কাঙ্ক্ষিত পরিবর্তনটা সূচনা করা সম্ভবপর হবে এবং দ্রুততার সঙ্গে সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে, যাতে আমরা কর আদায়ের যে লক্ষ্যমাত্রা আছে সেই লক্ষ্যমাত্রার যতটা সম্ভব কাছাকাছি যেতে পারি। এটা যদি সম্ভবপর হয়, তাহলে কিন্তু আমার মনে হয় একটা বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব হবে, যেটা ভবিষ্যতের আগামী বছরগুলোতে আমাদেরকে এই ধরনের একটা পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার করতে সক্ষম হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার টেলিভিশন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বিআইডিএস এর সাবেক মহাপরিচালক ডক্টর মুস্তফা কে মুজেরি।